ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর গ্রুপ ডি প্রশ্নপত্র আজকে আমরা সলভ করব এবং এখানে আমরা বাংলা ইংরেজি দুটো ভার্সনই রেখেছি। এরপরে আমরা গ্রুপ সি পুরো প্রশ্নপত্রটাই আমরা আলোচনা করব। আজকে এখানে আমরা পুরো কোয়েশ্চেন সেট অর্থাৎ 45 কোয়েশ্চেন এখানে আছে, পুরো সেটটাতে পুরোটাই সলভ করব, ম্যাথ সলিউশনটাও পেয়ে যাবে। এবং বলে রাখি যে ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করব, আশা করি তোমাদের প্রত্যেকের উপকারে আসবে। দেখো, ফার্স্টে রয়েছে বিভাগ ওয়ানে সাধারণ জ্ঞান। এখানে 15টি প্রশ্ন আছে। এই 15টি প্রশ্নের মধ্যে ফার্স্টের কোয়েশ্চেন দেখো, আমরা বাদিকটাতে রেখেছি বাংলা এবং ডান দিকে রেখেছি এরই ইংলিশ। সো তোমাদের যেদিকে সুবিধা হবে সেটাই তোমরা কিন্তু দেখতে পারো। নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বভোজী, সর্বভুক, মাংসাশী, পরভোজী। দেখো, স্বভোজী, মানুষ স্বভোজী নয়, মানুষ কিন্তু নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তাই এটা অপশন এ সঠিক উত্তর, অপশন এ। রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো, তো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়, ভিটামিন এ, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। এবার দেখো, এই ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এর হচ্ছে রেটিনল, রেটিনল। একটুখানি ওয়েট করো, কালিটা একটু সরু করে নিই। এবার ভিটামিন সি, এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এবং এর অভাবে কি হয়? রক্ত বাঁধতে অসুবিধা হয়, অর্থাৎ ভিটামিন কে রক্ত তঞ্চনে সহযোগিতা করে। ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এবং এটি শিশুদের, এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর অপশন এ। নেক্সট আমরা দেখব যে 3 নম্বর, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ক্যারিজ কি? ক্যারিজ হচ্ছে দাঁতের সমস্যা, দাঁতের এক ধরনের রোগ যেটাকে ক্যারিজ বলা হয়। তাহলে নিশ্চয় তাহলে দন্ত বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তাকে ইংলিশে আমরা বলি ডেন্টিস্ট, অপশন বি সঠিক উত্তর, ডেন্টিস্ট। এবার এই যে কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট কোন রোগের চিকিৎসা করেন? কার্ডিওলজিস্ট কারা? না, হৃদ এবং রক্তনালীর রোগ, অর্থাৎ হৃদরোগ বা রক্তনালীর রোগের যে চিকিৎসা করেন যিনি, তাদেরকে আমরা বলি কার্ডিওলজিস্ট। আর অর্থোপেডিক্স, হাড় সংক্রান্ত চিকিৎসা করেন যারা, যে সমস্ত ডাক্তার, তাদেরকে অর্থোপেডিক্স বলা হয়। এবং নিউরোলজিস্ট মানে স্নায়ু বিশেষজ্ঞ, অপশন, তাহলে এই কোশ্চেনের উত্তর অপশন বি। নেক্সট, ক্যাঙ্গারুর দেশ, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয় আর ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? একই প্রশ্ন, তার উত্তর অস্ট্রেলিয়া, অপশন বি, অপশন বি অস্ট্রেলিয়া। এবার দেখো, এই যে কানাডা, কানাডাকে কি বলা হয়? না, ম্যাপল পাতার দেশ। এবং ইতালি, ইতালিকে বলা হয় চিরন্তন শহর। এই উত্তর আমরা পেলাম অস্ট্রেলিয়া। এরপরে আমরা দেখব 5 নম্বরে টোফু, টোফু কিসের থেকে তৈরি হয়? এটি তৈরি হয়, অপশন বি সঠিক উত্তর, সয়াবিনের সয়াবিন দুধের দই থেকে, অর্থাৎ সয়াবিন দুধের দই থেকে হয়ে থাকে। আসলে এখানে এই কোকোয়া সম্পর্কে আমরা একটু জানবো। কোকা বা কোকোয়া, এটা দক্ষিণ আমেরিকার অ্যামাজন যে উপত্যকা আছে ওখানকার একটা উদ্ভিদ, এবং এর বীজ থেকে সাধারণত চকলেট তৈরি হয় এবং এটা পৃথিবী বিখ্যাত। এখান থেকে প্রচুর এই কোকোয়া কিন্তু সাপ্লাই যায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল এক্সপোর্ট কিন্তু হয়ে থাকে। ওকে, তাহলে 5 নম্বরের উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, সয়াবিন মিল্ক কার্ড। নেক্সট, 6 নম্বর, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো, আর দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, কোনটা? না, এটা আমাদের প্রত্যেকেরই জানা, এটা হচ্ছে বৈকাল, লেক বৈকাল, এটা হচ্ছে ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। এটি বৃহত্তম স্বাদু জলের হ্রদ। যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা, তবুও উত্তর হবে বৈকাল। ওকে, এবার এটি কোথায় অবস্থিত? না, এটি পূর্ব সাইবেরিয়া অঞ্চলে, পূর্ব সাইবেরিয়া অঞ্চলের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত এই বৈকালটা। যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। লোহিত সাগর, এটি ভারত মহাসাগরের একটি সামুদ্রিক প্রবেশপথ নামে পরিচিত, বা সামুদ্রিক প্রবেশপথ এটা। এবং এটা কোথায় অবস্থিত? না, এটা আফ্রিকা এবং এশিয়ার মধ্যে অবস্থিত। এই লোহিত সাগরটা আফ্রিকা এবং এশিয়া এদের মধ্যে অবস্থিত। তাহলে দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, লেক বৈকাল। নেক্সট, 7 নম্বর দেখো, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী, সে আবার ডিম পাড়ছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে হংস চঞ্চু।
এই হংসচঞ্চুর একটা ইংলিশ নাম আছে, তার নাম হচ্ছে ডাকবিল্ড প্ল্যাটিপাস। এটা হচ্ছে এর ইংরেজি নাম। তাহলে হুইচ ম্যামালস লেস এগ, কোন ম্যামাল ডিম পারে, সেটা হচ্ছে ডাকবিল্ড প্ল্যাটিপাস। এখানে দেখতেই পাচ্ছ ইংলিশ নামটা এখানে দেওয়াই আছে। নেক্সট 8 নাম্বার দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? বি এন রাও, ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়েঙ্গার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো মুখ্য স্থপতি যিনি, তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানের জনক বলা হয়। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটাকে ডক্টর বি আর আম্বেদকর, দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বি এন রাও, ইনি হলেন সংবিধানের অ্যাডভাইজার, দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। ঠিক আছে, এই সাংবিধানিক উপদেষ্টা কিন্তু ইনি ছিলেন। সংবিধান রচনার যিনি উপদেষ্টা ছিলেন, অ্যাডভাইজারি কাজ করছিলেন, তিনি হচ্ছে বি এন রাও। এন গোপালাস্বামী আয়েঙ্গারকে, ইনি প্রিন্সলি স্টেট অর্থাৎ স্বাধীনতার আগে 1880 দশকে, ওই সময় 80 দশকের শেষের দিকে, 90-এর দশক হবে, এই সময় তিনি জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি একজন বিশিষ্ট আইনজীবীও, এবং তিনি পরবর্তীকালে স্বাধীনতার পরে তিনি মিনিস্ট্রিতেও জায়গা পান, অর্থাৎ তিনি মিনিস্টার হয়েছিলেন এবং তাকে দেওয়া হয়েছিল রেলওয়ে মিনিস্ট্রি, অর্থাৎ মিনিস্টার হিসাবে তিনি ছিলেন রেলওয়ের। তাহলে সঠিক উত্তর আমরা এই কোশ্চেনে পেলাম ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, নিম্নলিখিত কোন রোগের কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট কজড বাই ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ ছড়ায় না নিচের কোনটা? এখানে একটু জেনে রাখো যে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগের নামগুলো যদি একটু ভালো করে দেখো, তাহলে দেখবে টাইফয়েড আছে, কলেরা আছে, যক্ষা আছে, অ্যানথ্রাক্স নামক একটা রোগ আছে। এগুলো সবই কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত। এবং এখানে আমরা দেখব যে আমাশয়, এই আমাশয়ও কিন্তু এর মধ্যে পড়ছে। কিন্তু ডিপথেরিয়া, এই ডিপথেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় না। এটি কি অ্যাকচুয়ালি? এটি হচ্ছে নাক এবং গলার যে মিউকাস মেমব্রেন আছে, সেই মিউকাস মেমব্রেনকে এরা প্রভাবিত করে। ওকে, অনেকে তোমরা জানতে চাইবে যে ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার রোগগুলো কি কি। তো সেই ক্ষেত্রে বলে রাখি, সেগুলোর মধ্যে পড়ছে এইডস, ডেঙ্গু। ওকে, ডেঙ্গু, এছাড়া রয়েছে ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত রোগ কিন্তু রয়েছে ভাইরাস দ্বারা। এই সবগুলো কিন্তু ভাইরাস দ্বারা। ওকে, এরপরে আমরা যদি প্রোটোজোয়া ঘটিত রোগ দেখি, তাহলে আমরা প্রথমেই পাবো ম্যালেরিয়া এবং কালাজ্বরকে। প্রোটোজোয়া ঘটিত রোগকে ম্যালেরিয়া এবং কালাজ্বর, এদেরকে আমরা পেয়ে যাব। আর ছত্রাক দ্বারা যদি বলি, ছত্রাকেরা কোথায় আক্রমণ করে না, নর্মালি কিন্তু ছত্রাকরা ত্বকের যে সমস্ত সমস্যা হয়, রোগ হয়, সেগুলো ছত্রাক দ্বারাই সংক্রমিত হয়। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর আমরা কি পেলাম না, এটা অপশন ডি, ডিপথেরিয়া। সঠিক উত্তর ডিপথেরিয়া। বিগ ব্যাং থিওরি বিবৃতি করে, এই বিগ ব্যাং থিওরি এটা কি বর্ণনা করে? বিগ ব্যাং থিওরি এক্সপ্লেন করে কি সম্পর্কে না, অরিজিন অফ ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে এটা তথ্য দেয়। তো সঠিক উত্তর অপশন এ। নেক্সট দেখো 11 নম্বর, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রটির দ্বারা, সেটি হলো দ্য ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক ইজ মেজার্ড বাই। ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক মেজার করা হয় কিসের মাধ্যমে? আমরা উত্তর করব সিসমোগ্রাফ। সঠিক উত্তর সিসমোগ্রাফ। এখান থেকে তোমরা আরেকটা কোশ্চেন মাথায় রাখবে যে সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেলের মধ্যে পার্থক্য কি, বা এই দুটো কি আদৌ। তো সেটা আমরা একদম সহজ সরল ভাষায় আজকে বুঝবো। দেখো, সিসমোগ্রাফ আসলে একটা যন্ত্র যা কিনা ভূমিকম্পের সময় যে ভূকম্পন হয় বা ভূত্বকের যে গতি হয়, সেই গতিটাকে পরিমাপ করে একটা রেকর্ড হিসাবে রেখে দেয়। এটা হচ্ছে সিসমোগ্রাফের কাজ। এবার এই রিক্টার স্কেল কি করে? অন্যদিকে এই রিক্টার স্কেল হলো এমন একটা স্কেল যা ভূমিকম্পের যে শক্তি বা মাত্রা, একে পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে, একে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং এটি সিসমোগ্রাফের যে রেকর্ড ছিল, সিসমোগ্রাফ যে রেকর্ড তৈরি করেছে, সেই রেকর্ডের যে ডেটা, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই রিক্টার স্কেল এর তীব্রতা পরিমাপ করে। এটাকে যদি আরো সহজ সরল ভাষায় বলা যায়, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি ছোট্টভাবে যে সিসমোগ্রাফ ভূমিকম্প পরিমাপের যন্ত্র, আর রিক্টার স্কেল হলো সেই পরিমাপের একটি সংখ্যাগত মানকে প্রকাশ করার একটা জাস্ট পদ্ধতি। এটা, এই দুটোই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা দেখলাম 11 নম্বরের সঠিক উত্তর কি? উত্তর হচ্ছে
সিসমোগ্রাফ। ওকে, ব্যারোমিটারের সাথে কি মাপা হয়, হাইড্রোমিটারের সাথে কি মাপা হয়, পলিগ্রাফের সাথে কি করা হয়, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। নেক্সট, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে পাতা ঝরে যায়, আমরা জানি। তো ডিসিডুয়াস ট্রিতে পাতা ঝরে যায়। এবার এই পাতা ঝরে যায় কোন সময়? না, শীতের সময়। অপশন বি সঠিক উত্তর। দা হোয়াট হ্যাপেন্স টু ডিসিডুয়াস ট্রিস? পর্ণমোচী বৃক্ষে কি হয়? পর্ণমোচী মানেই পাতা ঝরে যায়, কখন সেটা? এটা শীতকালে। ওকে, অপশন বিতে দেখো লস দেয়ার লিভস ইন উইন্টার। অপশন বি সঠিক উত্তর। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? গ্যাম্বুসিয়া। অপশন সি সঠিক উত্তর, গ্যাম্বুসিয়া। দেখো, হুইচ ক্যান বি ইউজড ফর বায়োলজিক্যাল কন্ট্রোল অফ মসকুইটো? বায়োলজিক্যাল কন্ট্রোল অফ মসকিউটো, মসকিউটোর যে নিয়ন্ত্রণ, বংশ নিয়ন্ত্রণ, সেটাকে জন্য ব্যবহার করা হয়ে থাকে গ্যাম্বুসিয়া। অপশন সি সঠিক উত্তর। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি এর গ্যাস নিঃসরণ, যেটি হলো ভোপাল গ্যাস ট্র্যাজেডি ওয়াজ কজড বাই লিকেজ অফ এমআইসি গ্যাস হুইচ ইজ। জানতে চাইছে এই এমআইসি এর ফুল ফর্মটা কি? দেখো, এখানে সবাই গুলিয়ে ফেলবে যে মিথাইল আইসোসায়ানাইট নাকি মিথাইল আইসোসায়ানেট। এইটুকু, এই শেষের এই শব্দটুকু দুইটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবসময় মনে রাখবে আইসোসায়ানেট, নেট সংক্ষেপে ছোট, ছোটটুকু, আইসোসায়ানেট। অপশন বি সঠিক উত্তর, মিথাইল আইসোসায়ানেট। এটা কত সালে হয়েছিল? 1984। কত তারিখে হয়েছিল এটা? তোমরা প্রত্যেকে মনে রাখবে, এটা 3 ডিসেম্বর হয়েছিল এবং গভীর রাতে হয়েছিল এটা। নেক্সট দেখো, নেক্সট দেখবো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। না, মিথেন, মিথেনের সংকেত CH4, কার্বন ডাইঅক্সাইড CO2, নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম রয়েছে লাফিং গ্যাস, যার সংকেত N2O। তোমরা জেনে থাকবে নাইট্রাস অক্সাইড যদি কোনো কারণে মানুষের মধ্যে প্রবেশ করে যায় তার ভিতরে শরীরে, তাহলে কিন্তু প্রচুর হাসতে থাকে মানুষ। এবং এই যে তিনটে, এদের প্রত্যেকেই কিন্তু গ্রিন হাউস গ্যাস। এবং হাইড্রোজেন, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নোন অ্যাজ দ্য গ্রিন হাউস গ্যাস? কোনটা? হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। তো এই 15টা প্রথম সিরিজে সাধারণ জ্ঞান গেল। দ্বিতীয় বিভাগে আমরা দেখতে পাচ্ছি এখানেও 15টা কোশ্চেন রয়েছে এবং এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। যদিও কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের সংখ্যা এখানে সব থেকে বেশি হলে 2 থেকে 3টে হবে, বাকি সবকিছু কিন্তু জিকে। তো সেগুলো স্ট্যাটিক জিকে হতে পারে বা অন্যান্য সাবজেক্টের জিকেও হতে পারে। চলো দেখে নিই 16 নম্বর কোশ্চেন। প্লেইং প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? এর লেখক হচ্ছে শচীন তেন্ডুলকর। দ্য গড অফ ক্রিকেট বলা হয় শচীন তেন্ডুলকরকে। এরপরে আমরা দেখবো সৌরভ গাঙ্গুলি, এর লেখা যে গ্রন্থ বা আত্মজীবনী আমরা যদি বলি, তাহলে দেখবো যে সেঞ্চুরি ইজ নট এনাফ নামে বই তিনি লিখেছেন। এবং এই সৌরভ গাঙ্গুলিকে বেঙ্গল টাইগার বলা হয়, দাদা বলা হয়, কলকাতার যুবরাজ, দ্য গড অফ দ্য অফ সাইড বলা হয়, কারণ অফ সাইডের বলগুলোকে খুব সুন্দরভাবে তিনি খেলতেন। মহারাজা বলা হয় এবং ওয়ারিয়র প্রিন্স নামেও তিনি বিখ্যাত। এবং সুনীল গাভাস্কার, এই সুনীল গাভাস্কারের লেখা যে বই, তার অনেক 3-4টে বই তিনি লিখেছেন। তার মধ্যে বিখ্যাত বইগুলো আমি তোমাদেরকে বলছি। সানি ডেজ সব থেকে বেশি পপুলার, আইডলস, ওয়ান ডে ওয়ান্ডার্স, এই সবই তার লেখা। বিশ্বনাথ আনন্দ কিসের সঙ্গে জড়িত, কোন খেলার সঙ্গে? তোমরা অবশ্যই বলবে। প্লেইং ইটস মাই ওয়ে ইজ অথর্ড বাই কে? শচীন তেন্ডুলকর। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন। রাজ্য সরকারের মন্ত্রীরা তার কাছে যে দায়বদ্ধ থাকেন, দ্য মিনিস্টার অফ দ্য স্টেট গভর্নমেন্ট আর কালেকটিভলি রেসপন্সিবল টু, কার কাছে থাকেন? না, বিধানসভার কাছে থাকেন। অপশন সি সঠিক উত্তর, দা বিধানসভা। ওকে, তো রাজ্যপাল ইনি কিন্তু কেন্দ্রের যিনি রাষ্ট্রপতি, তার প্রতিনিধিত্ব করেন রাজ্যের ক্ষেত্রে। ওকে, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যেরকম মুখ্যমন্ত্রী, দেশের ক্ষেত্রে সেরকম প্রধানমন্ত্রী। স্পিকার বিধানসভার স্পিকার হয়, আবার লোকসভার স্পিকারও হয়। নেক্সট দেখো, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? দ্য ব্রিটিশ টিম ওয়াজ ডিফিটেড বাই মোহনবাগান ক্লাব ইন দ্য ইয়ার অফ কত? 1911, 1911। এই দিন, তারিখটা কত ছিল? এর যে তারিখ ছিল সেটা হচ্ছে 29শে জুলাই ছিল, তারিখটা 29শে জুলাই তারিখ ছিল। এদিন ব্রিটিশ ক্লাব, যে ক্লাবের বিরুদ্ধে খেলা হয়েছিল, তার নাম ছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। এদিন এই মোহনবাগান ক্লাব 2-1 ব্যবধানে জিতেছিলেন এবং এই প্রথমবার দলগতভাবে এরা IFA শিল্ড জিতেছিলেন। তো ভীষণ খুব গৌরবের ব্যাপার এই এই তারিখটা, এই বছরটা, যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম খেলায় কিন্তু শিল্ড জয় করা হয়েছিল আমাদের মোহনবাগান ক্লাব, সেটা করেছিল। নিম্নের কোন
কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? ক্রান্তীয় মৌসুমী ফসল কোনটা? দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রপিক্যাল মনসুন ক্রপ? কোনটা? প্যাডি মানে ধান। সঠিক উত্তর ধান। নেক্সট আমরা দেখব যে বিশ্বভারতী ড্যাশ অবস্থিত ড্যাশ জেলায়। বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? বিশ্বভারতী ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কোথায়? এটা রয়েছে আমরা জানি প্রত্যেকেই বীরভূমে। অপশন সি বীরভূম। বীরভূমের কোথায়? বোলপুরে। বীরভূমের বোলপুরে। এবং বোলপুরের কোথায়? শান্তিনিকেতনে। বোলপুরের শান্তিনিকেতনে। নেক্সট আমরা দেখব যে কৌলিন্য প্রথার প্রচলন করেন কে? কৌলিন্য প্রথা। হু ইজ ক্রেডিটেড উইথ দ্য ফাউন্ডিং অফ কুলিনিজম? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। অপশন সি সঠিক উত্তর। এবং লক্ষণ সেন সেন বংশের শেষ সম্রাট। এবং কথিত আছে যখন আলাউদ্দিন খলজি বাংলা আক্রমণ করেন তখন বাংলার রাজধানী ছিল নবদ্বীপ এবং এই নবদ্বীপে তখন রাজত্ব করতেন লক্ষণ সেন। নেক্সট দেখো ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্পোর্টস। কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হকি। হকি সঠিক উত্তর অপশন ডি। তো এই হকি খেলায় প্লেয়ারের সংখ্যা কত লাগে? 11 জন প্লেয়ার লাগে। এবং ধ্যানচাঁদ সর্বকালের একজন সেরা খেলোয়াড়। তার নেতৃত্বে ভারতবর্ষ মোট 3বার 1928, 1932, 1936 এই 3বার কিন্তু অলিম্পিক হকিতে পদক জিতেছিল। এবং তিনি অর্থাৎ এই ধ্যানচাঁদ দ্য উইজার্ড বা দ্য ম্যাজিশিয়ান নামে কিন্তু পরিচিত এখনো পর্যন্ত। 1956 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। এবং তার যে আত্মজীবনী তার নাম হচ্ছে গোল, GOAL গোল। এবং 29 আগস্ট আমাদের দেশে কি করা হয় না জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটাও কিন্তু এই ধ্যানচাঁদের জন্মদিন। তাহলে বুঝতে পারলে তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের কাছে। নেক্সট এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? কোনটি পুনর্ভব মানে আবার পুনরায় তাকে ব্যবহার করা যায়? পেট্রোলিয়াম হয় না। দেখো হুইচ ওয়ান ইজ দ্য রিনিউয়েবল এনার্জি? পেট্রোলিয়াম রিনিউয়েবল নয়, থার্মাল পাওয়ার না, অ্যাটমিক পাওয়ার না, সোলার পাওয়ারকে কিন্তু বারবার আমরা ইউজ করতে পারি। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো 24 গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে। ওই সময় নতুন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এটা 1 নম্বর পেলাম আমরা। এটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের সরকার করেছিল এটা। তাহলে ওয়েস্ট বেঙ্গল সঠিক উত্তর। গতিধারা প্রকল্প ইজ ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট দেখো আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম। জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এর উত্তর করে আমাদের বিশেষ দরকার নেই, যদিও এর উত্তর কিন্তু অরুণ জেটলি। তো কারণ কোশ্চেনটা আমি পড়েছিলাম দেখলাম, তো এটা আমাদের লাগবে না, এই কোশ্চেনটাকে আমরা জাস্ট স্কিপ করে যাব। দুটো কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম, মনে রাখবে কটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তাই তো? তা আর্থ রোটেটস অ্যারাউন্ড ইটস এক্সেস ফ্রম কোথায় না ওয়েস্ট টু ইস্ট, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘোরে। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এটা কে প্রথম আবিষ্কার করেছিলেন? কে বলেছিলেন এই কথাটা? এটা বলেছিলেন আর্যভট্ট। আর্যভট্ট। ওকে, আর্যভট্ট। নেক্সট আমরা দেখব পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে যার নাম অনুসারে তিনি হলেন। দ্য পার্ক স্ট্রিট হ্যাজ বিন রিনেমড এগেইনস্ট। তার নামের জন্য পার্ক স্ট্রিটের নতুন নাম রাখা হয়েছে, সেটা হচ্ছে মাদার টেরেসা। মাদার টেরেসা কিন্তু তিনি আমাদের ভারতীয় বংশোদ্ভূত নন, তিনি কিন্তু তবুও ভারতরত্ন পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য। এবং পার্ক স্ট্রিটের নাম পরিবর্তন করে মাদার টেরেসা সরণি নামকরণ করা হয়েছিল ওই সময়। নেক্সট তাই এটা কারেন্ট অ্যাফেয়ার্স 3টে হলো। মাদার টেরেসা সঠিক উত্তর। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠান, দ্য ফাউন্ডার অফ দ্য বেঙ্গল কেমিক্যাল অর্গানাইজেশন ওয়াজ প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় সঠিক উত্তর অপশন বি। এবার এই যে নীলরতন সরকার, ইনি একজন ডাক্তার ছিলেন এবং কথিত আছে যে এই নীলরতন সরকারের যে মেয়ে কল্যাণী, এবং সেটাই যে তার মেয়ে কল্যাণী এবং ডক্টর বিধানচন্দ্র রায় তাকে বিবাহ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু সেটা হয়নি। তার জন্য বিধানচন্দ্র রায় তার নাম অনুসারে কল্যাণীর নামকরণ করেছিল। নদিয়া জেলার একটা বড় শহর কল্যাণী, পশ্চিমবঙ্গের প্রথম নির্মল শহর কল্যাণী। কিন্তু এই যে প্রচলিত কথা, এই কথাটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু একদমই ঠিক নয় যে কথাটা প্রচলিত আছে। দ্বারকনাথ ঠাকুর, এই দ্বারকনাথ ঠাকুর হচ্ছেন কে না
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ অর্থাৎ দাদু। এই নীলরতন সরকারের নাম অনুসারেই যে কলকাতার শিয়ালদার পাশে যে এনআরএস হসপিটালের কথা তোমরা জানো, এনআরএস সেটা কিন্তু এই নীলরতন সরকারের নাম অনুসারে এনআরএস নামকরণ করা হচ্ছে শর্ট ফর্ম দিয়ে, তার নামেই কিন্তু ওই হসপিটালটা রয়েছে। নেক্সট দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি যে 29 নম্বর, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স চারটে হলো। অক্টোবর 2014-তে আরবান, এটা আমরা পড়বো না যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, নেক্সট আমরা দেখব 30, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল পশুপালন। পশুপালন। ওকে, দ্য মেইন অকুপেশন অফ দ্য পিপল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ কি? পশুপালন। ক্যাটেল রিয়ারিং, অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 30টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমপ্লিট করলাম। এবার আমরা অঙ্ক করব, এবং অঙ্ক কিন্তু এখানেই করব কারণ ভালো সময় আমাদের আসতে চলেছে। আমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি, তোমরা অবশ্যই এই সলিউশনগুলো দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা দেখো, বাংলা ইংরেজি দুদিকে রাখা হয়েছে, আগেরবারও ছিল এবারও রাখা হয়েছে। দেখো, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দেখব 81 বর্গমূল থেকে একটু বড় আছে, কিন্তু যদি 82 বর্গ করি, 81 বর্গ থেকে এটা কিন্তু একটু বড়। আর 82 বর্গ যদি আমরা করি, অর্থাৎ 82 ইন্টু 82 যদি আমি করি, তাহলে আমরা দেখব সেটা কিন্তু এইটার থেকে একটু ছোট। তাই আমাদেরকে কি করতে হবে না, এই যে 82 ইন্টু 82 যেটা, তাকে আমরা দেখব যে 6724 পাচ্ছি, এবং এখানে আছে কত 6598। এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবে কত 126। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 126, অপশন সি। সঠিক উত্তর অপশন সি। নেক্সট দেখো, 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হবে, ইফ এ ট্রেন ক্রসেস এ পয়েন্ট ইন 27/2 সেকেন্ড মুভিং উইথ এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার, লেন্থ অফ ট্রেন ইজ। তো ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বের করব। দেখো এখানে আমরা অনেকভাবেই করতে পারি, তার মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে 30 কিলোমিটার মানে হচ্ছে 30,000 মিটার। এটা গেছে কত সেকেন্ডে? এটা গেছে, দেখো এটা গেছে 3600 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ডে যায় 30,000 মিটার, তাহলে 27/2 সেকেন্ডে কত যাবে? এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তর কত পাবো? কাটাকাটি যদি আমরা করি 1125 পেয়ে যাব। সঠিক উত্তর হবে অপশন এ। তো অপশন এ 112.5 মিটার। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ পাওয়া যাবে? তো তার মানে বলতে চাইছে গসাগু বের করতে। গসাগু বের করার আগে এর থেকে বিয়োগ করতে হবে কত? এই 3, কারণ এটা অবশিষ্ট থাকছে, ভাগশেষ থাকছে, আর এর থেকে বিয়োগ করা হবে 2। তাহলে এখান থেকে আমরা 748 পাবো 2 বিয়োগ করলে, আর এখান থেকে পাবো 1020। এটাকে যদি আমরা গসাগু করি, এটাকে গসাগু করলে আমরা এখান থেকে গসাগু পেয়ে যাব 68, কত 68। অপশন বি সঠিক উত্তর। ওকে, দেখো অপশন বি। তো 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। দেখো অনেক সহজ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই তোমাদেরকে এখানে করতে হবে, জানতে হবে, কারণ জানো এইরকম এত সহজ কোশ্চেন হয়তো এইবার কিন্তু নাও আসতে পারে। তো এর থেকে কঠিন লেভেল, মডারেট লেভেল সমস্ত কিছু কিন্তু সবাইকে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা আমাদের যদি মক টেস্ট নিতে চাও, কারণ এর উপরে আমরা মক টেস্ট আনতে চলেছি খুব শীঘ্রই, তোমরা যদি মক টেস্ট নিতে চাও, আমাদের প্র্যাকটিস সেট অ্যাভেল করতে হলে আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও এবং সেখান থেকে আমাদের অ্যাডমিনকে মেসেজ করো, বাকি ডিটেলস পেয়ে যাবে। দেখো তাহলে 34 দেখো, 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে 2 থেকে 12 এর মধ্যে 2, 3, 5, 7 প্লাস 11, এইগুলো সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে হবে কত? 11 আর 7 18, 18 আর হচ্ছে 10 28। তাহলে অপশন ডি সঠিক উত্তর। তাহলে সাম অফ দ্য প্রাইম নাম্বারস বিটুইন 2 and 12 ইজ 28। সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? ইফ রেট অফ ইন্টারেস্ট রিডিউসেস ফ্রম 5% to 4%, a man gets 250 less as his yearly interest. What is the capital investment of the person? তো এটা দেখো পার্সেন্ট ছিল কত? 4%, এখান থেকে কমে হয়ে গেছে কত? হয়েছে মাত্র 4, ছিল 5% আগে, এখন হয়ে গেছে 4%। তাহলে কত পার্সেন্ট কমলো? 1% কমলো।
1% কমার ফলে ইনি কত টাকা সুদ কম পাচ্ছে, অর্থাৎ 250 টাকা। তাহলে 1%-এর ভ্যালু 250 250, তাহলে তার যে ক্যাপিটাল সেটা কত, নিশ্চয়ই 100%, তাহলে 100% সমান কত হবে, এই 250 তার সাথে দুটো জিরো গুণ হয়ে যাবে, তাহলে আমরা উত্তর পাবো কত, 25000। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, যদি এত এত যোগ, জাস্ট একটা সরল এক্স এর মান বের করতে বলেছে। এক্স এর মান বের করতে হলে তোমাকে কি করতে হবে, এটা একটু ভালো করে তোমাদের যোগ করে নিতে হবে। ওকে, তো দেখো, এটা এটা এবং এটা যোগ করো, এই সবগুলো যদি যোগ করো তাহলে যোগ হবে কত, একটু আমি যোগ করে তোমাদেরকে বলছি। 3 8 3 1 5 0 1, তাহলে 1051.383, এটা হলো আমার এক সাইডের যোগ করে। ওকে, তো এখান থেকে বাদ যাবে কত, এখান থেকে বাদ যাবে হচ্ছে এইটা, এটা যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু এই এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তো এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, সেটাই এক্স এর ভ্যালু, এটা বাদ দিলে পাবো 1032.651, এটা আমরা পেয়ে যাবো। অপশন সি সঠিক উত্তর। তো এইভাবে তোমরা জাস্ট একদম বাচ্চাদের মতো অঙ্ক, কোনো টাফ অঙ্ক এখানে একটাও নেই, তো এটা তোমরা করবে। অপশন সি সঠিক উত্তর। দেখো, রুট ওভারের এই অঙ্কটায় রুট ওভারের কথা ভুলে যাও। 90-কে 0.09 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবে জানো, তাহলে পাবে 1000। এটাকে যদি ভাগ করো তাহলে 1000 পাবে, তাহলে তাকে আবার 10 দিয়ে গুণ করলে কত, 10,000 হয়ে যাবে। এবার এর রুট ওভার, তাহলে 4টে শূন্য আছে, 2টো শূন্য হয়ে যাবে, তাহলে কত হবে, অপশন এ 100। তাহলে অপশন এ, সরি অপশন বি 100। নেক্সট 37 নম্বর গেল, এবার আমরা 38 নম্বর করব। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে। তো প্রত্যেকটা 10% যদি বৃদ্ধি পায় তাহলে এই যে 10% এর ইফেক্টিভ ভ্যালু 2 বছরের জন্য যদি আমরা দেখি তাহলে যেটা হয় এখানেও সেটাই হবে, তাহলে সেটা কত হয় 21%। এটাকে কোন সূত্রে আমরা করে ফেলতে পারলাম, এভাবে মুখস্থ করতে করতে প্রত্যেকের a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। ওকে, তো তোমরা এই সূত্র প্রয়োগ করে দেখো, 10 আর 10 20, আর এদিকে 10 গুণ 10 আর নিচে 100, 10 গুণ 10 মানে উপরে 100 আর নিচে 100, তা কাটাকাটি করলে এখানে 1 করে থাকবে, তাই এখানে 20 আর 1 21 হয়ে যাবে। ওকে, তো উত্তর 1। তো আমরা দেখলাম অপশন বি সঠিক উত্তর। এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। তো এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলে, তার মানে মোট 3 জন, তাহলে 3 জন, এদের গড় হচ্ছে 30, তাহলে মোট বয়স কত, 30 দিয়ে গুণ করলে 90, তাহলে 90 হচ্ছে তাদের 3 জনের বয়সের সমষ্টি। এবং ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। এক, তাহলে একটা ছেলের বয়স যদি 2 হয়, অপর ছেলের বয়সও কি হবে, 2 হবে, কারণ যমজ ছেলে। তাহলে মোট হচ্ছে অনুপাতগুলোকে যোগ করলে আমরা পেলাম 5 আর 2 7, আরো একটা ছেলের এখানে 2 ধরলাম, তাহলে 9, তাহলে টোটাল 3 জনের অনুপাত কত, 9, আর এই 9 এর ভ্যালুই আছে কত, 90। তাহলে 9 এর ভ্যালু যদি 90 হয় তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু 10। জিজ্ঞাসা করে যে ওই ব্যক্তির বয়স কত, ওই ব্যক্তির অনুপাত কত, 5, তাহলে 5 এর ভ্যালু কত হবে, 50, তাহলে সঠিক উত্তর 50, অপশন ডি। অপশন ডি। দেখো, দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ টুইন সন ইজ 30 ইয়ার্স, দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য ম্যান অ্যান্ড one of his sons is 5:2, present age of the man is কত, 50 ইয়ার্স। দেখো পরের অঙ্কটা 40, একটি সংখ্যা 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত। দেখো, 25% of a number is 15 less than 30% of the number, then 20% of the number is। তো সংখ্যাটাকে আমরা যদি 100% ধরে নিই তাহলে কেমন হয়, 25% থেকে 30% ব্যবধান কত, 5%। এই 5% এর ব্যবধানে আমার কম কত হয়, 15, তাহলে 1% এর ব্যবধানে কত হবে, 3, তাহলে 100% সংখ্যাটা কত হবে, সংখ্যাটা 30%। তো এখানে আমরা দেখতে পেলাম যে টোটাল যদি সংখ্যাটা বলতো তাহলে আমরা উত্তর করতাম 300, কিন্তু আমাদের এত দূর দরকার নেই। বলা হচ্ছে 20% কত হবে, 1% এর ভ্যালু 3, তাহলে 20% এর ভ্যালু 3 × 60, তাহলে অপশন বি সঠিক উত্তর, অপশন বি 60। নেক্সট 41, এত এত সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান এবং অভিহিত মানের গুণফল হলো। ইংলিশ টার্মটা একটু ভালো করে দেখে নাও। দ্য প্রোডাক্ট অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ইন দ্য নাম্বার এত ইজ। প্লেস ভ্যালু মানে কি, প্লেস ভ্যালু মানে কোনো একটা সংখ্যার মধ্যে যে ডিজিটটার প্লেস ভ্যালু বা স্থানীয় মান করতে বলছে সেই ডিজিটটাকে খেয়াল করে, এখানে 4 এর কথা বলেছে 4, তাহলে আমরা 4 বসালাম। এবং
এর ডান দিকে যতগুলো ডিজিট থাকবে ততগুলো আমরা শূন্য বসাবো। তাহলে এটা আছে কত, 3টে। তাহলে এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত, 4000। এবং অভিহিত মান বা ফেস ভ্যালু ওইটা কি না, যে সংখ্যাটার কথা বলা হচ্ছে ওইটাই হচ্ছে ওর ফেস ভ্যালু। মানে ফেস ভ্যালু বলতে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা ওই সংখ্যাটাই ওইটার ফেস ভ্যালু, মানে এর কোনো পরিবর্তন কোনোভাবে হয় না। তাহলে ফেস ভ্যালু আমার কত, 4 এর 4ই হবে। তাই এই দুটোর গুণফল জানতে চাইছে, তাহলে 4 4 গুণ করলে 16, 3টে শূন্য। তার সঠিক উত্তর কোথায় আছে, অপশন এতে আছে, অপশন এতে আছে সঠিক উত্তর। এবার দেখো 42 নম্বর। 42 নম্বর ক্যালকুলেশনটা তোমরা করবে, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/20 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ। এই সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে টোটাল খুঁটির দৈর্ঘ্য কত? তো ইংলিশটা আমি আর পড়ছি না, অনেক বড়, তোমরা একটু পড়ে নিও। তো এটাকে আমরা যদি কি করব, টোটাল এক অংশ যদি ধরি, তাহলে এক অংশ আমার ওই খুঁটির দৈর্ঘ্য, এবং এই সবগুলোকে যোগ করে এক থেকে সেটা বাদ দিলে যেটুকু পড়ে থাকবে সেটুকুর ভ্যালুই হবে 12.08। তো আমরা যদি লসাগু যেমন নেবে, এক একজন এক একভাবে নিতে পারো। দেখো, এখানে লসাগু তোমার 300 নিতে পারো, 600 নিতে পারো, তোমাদের ইচ্ছে সেটা। তো যদি 600 নাও, তাহলে উপরে দেখো গুণ সবগুলোকে যদি যোগ করো, তাহলে প্রথমটা হবে 60, তারপরেরটা হবে 30, দেখো তারপরেরটা হবে 20, তারপরেরটা হবে 15, তারপরে যাবে 12, তারপরে যাবে 10। ওকে, তো সবগুলোকে যদি যোগ করি আমরা পাবো কত, এখানে আমরা সবগুলোকে যোগ করলে পেয়ে যাবো ও 5 আর 2 7, 7 7, এটা হচ্ছে 4 হলো, আর হচ্ছে 1, তাহলে 147 হলো, আর নিচে থাকলো 600। তা এইটা 1 থেকে বাদ দাও। তো এটা একটু ক্যালকুলেশন তোমরা করে নেবে, যে ভ্যালুটা থাকবে সেটুকুর মান হচ্ছে 12.08 এবং এক অংশ মান কত সেটা করে নেবে। তাহলে এর উত্তর কত হবে, এর উত্তর হবে আমাদের খুব অপশন সি 16 মিটার, অপশন সি 16 মিটার। নিচের কোন ভগ্নাংশটি সবচাইতে বড়? এটা দেখো খুব সহজ ট্রিক্সে, কোনো অঙ্ক করার কোনো দরকার নেই। দেখো, চার পূর্ণ আছে, এগুলোতে পূর্ণ সংখ্যা নেই। আমরা যদি একটু দেখে নিই, তাহলে এটাই আসবে 3 পূর্ণ, এটাও আসবে 3 পূর্ণ। তো আমাদের 4 পূর্ণ সবচেয়ে বড় চেয়েছে, তাহলে 3 পূর্ণ আমাদের কোনো কাজেই লাগবে না, বাদ। তাহলে এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে 4 পূর্ণ, এই 4 4 বাদ দিয়ে দিই, এইটুকুর মধ্যে কোনটা বড় সেটাই কিন্তু আমাদের উত্তর। 6 ভাগের মধ্যে 1 ভাগ, আর হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ, কোনটা বড়? নিশ্চয় 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে সঠিক উত্তর অপশন এ। কিচ্ছু নেই, দেখো জাস্ট দেখো আর দাগাও। নেক্সট দেখো 44 নম্বর। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? তার মানে 24 জন লোকের লাগে 12 দিন। ওকে, 8 দিনে কাটতে চাই, তাহলে 12 দিনে যদি কাজটা করতে চায় তাহলে লোকজন লাগছে কত, 24 জন। তাহলে একদিনে যদি কাজটা করতে চায় নিশ্চয়ই অনেক বেশি সংখ্যক লোক লাগবে, তাহলে বেশি হলে কি হয়, সেটা গুণ হয়ে যায়। আর 8 দিনে, একদিনের তুলনায় 8 দিনে করলে নিশ্চয়ই লোক সংখ্যা কম লাগবে, তাহলে এটা কি হবে, একদিনের তুলনায় কম লাগছে তাই 8 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটো 3 বার, 3 বারো 36। দেখো অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। 45 নম্বর দেখো, এবং শেষ প্রশ্ন। 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? বাই হুইচ নাম্বার 3 is to be multiplied to get -1? তো এই কোশ্চেনটা তোমরা যদি মনে করো যে 5কে কত দিয়ে গুণ করলে 15 পাওয়া যাবে, 5কে কত দিয়ে গুণ করলে 15 পাওয়া যাবে, কি করবে তোমরা? না, এই 15কে 5 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে উত্তর হয়ে যাবে। এখানেও তাই, শুধু মাইনাস দিয়ে দিয়েছে বলে তোমাদের মনে হতে পারে কঠিন, কিছুই না, -1/3। তাহলে এটাই উত্তর। এটা কোথায় আছে দেখো, একে এটা কেন উত্তর, কারণ একে আর ছোট করা যাচ্ছে না, কাটাকাটি করা সম্ভব নয়, তাই অপশন সি সঠিক উত্তর। তো এই পর্যন্তই থাকলো আজকে আমাদের পুরো ক্লাসটা কমপ্লিট করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা গ্রুপ সির ভিডিওটা পেয়ে যাবে খুব দ্রুত, আর আমাদের ক্লাস নিয়মিত চলছে, এরকমটাই চলবে। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই সুন্দর ক্লাসগুলো করতে পারে। আর মক টেস্ট আসছে তোমাদের জন্য, তোমরা রেডি থেকো। আমাদের চ্যানেলে কিন্তু বড় ধরনের মক টেস্ট আসতে চলেছে তোমাদের জন্য। চলো, ভালো থেকো, পড়াশোনা করো, টাটা।